আপনজনদের দেওয়া অবহেলা পার্ট 4। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিগ আনিকা। এমন সময় নীলাও নামতেছে, আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তাকে জেলাস করার লক্ষ্যে আনিকার সাথে হেসে গেলে কথা বলতেছি আর নামতেছি। পিছনে ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়তেছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে তাতে আমার কোনো যায় আসে না, আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো সময় আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য কত কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আবার মায়ায় জড়াতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা সুমাইয়াকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়ছে। ডাকবো কি না ডাকবো, মৃদু সুরে ডাক দিলাম, সুমাইয়া। আমার ডাক শুনে তাড়াহুড়া করে উঠে পড়লো। আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে গিয়েছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জায়গায় কি আছে? আর কে বলছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটাকে মায়ে জড়িয়ে পারছি না। কিছুতেই জড়িয়ে পড়া যাবে না, আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতে খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি কেউ একজন ডাকতেছে, আপনি উঠুন, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে, শাড়ির কোমরে গুজে রাখছে, একবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে এলাম বাজে নাই তো, তাই আজকে একটু দেরি হয়ে গেল। বেসরকারি চাকরি, একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকে বাদও করে দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে দেখি আন্টি আর নীলা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু সুমাইয়া আর আন্টি, আর কেউ নেই। আমিও নাস্তা টেবিলে বসে পড়লাম। বাবা, সুমাইয়াকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে সুমাইয়াকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়িতে করে অফিস যাইতেছে। রেল সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পিছনে সুমাইয়াকে দেখে নীলার মুখটা মলিন হয়ে গেল। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছে তা আমার চোখ এড়ায়নি। সুমাইয়াকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলা আর আমার কলিগ আনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করেছে। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। হাই কিউটি। একথা শুনে নীলা পিছনে ফিরে তাকাতেই আমি সোজা পাশ কাটিয়ে আনিকার গা ঘেঁষে বসে পড়ি। আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতের ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। ও মা, তাই বুঝি? গো তাই। আবির তুমি এত দুষ্টু কেন? দুষ্টু না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম? আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু তুমি আমার পাশে বসে থাকলেই হবে। হয়েছে হয়েছে, আর পাম মারা লাগবে না। আমি কিছুক্ষণ হেসে বললাম, এতে পাম মারার কি আছে? এক কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একবারে তেলে বেগুনে ফুলে উঠেছে। ও রাগ করলে আমার কি? হা হা হা। রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। জানো, দেখো না অফিসের ম্যাডাম কি বলে। আবির তুমিও না। এক কথা বলে নীলা চলে গেল। মা, আগামীকাল স্কুলে স্যার বলছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়লো আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব যাতে ও ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝবো কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে আনিকার সাথে বসলাম। আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় আনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুজনেই খাবো। আমার বিপরীত টেবিলে নীলা বসেছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে আনিকার মুখে আমি খাবার তুলে ধরলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য না করতে পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতরে কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হচ্ছে না? ভালোবাসার মানে হচ্ছে বিশ্বের একটা ব্যাপার আছে যেটা কেউ বুঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টের ব্যাপার পৃথিবীতে আর একটাও নাই। কি ভাবছো আবির? আরে কিছু না। এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি?
দূর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এমা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর, 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে কথা বলে আমি আর পার পাবো না। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসে বসের কাছে যে একদিনের ছুটি মঞ্জুর করে নিলাম। আজ আর অফিস যাব না, ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখে পড়লো একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাপাসটা চিনচিন ব্যথা শুরু হয়েছে। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও কি নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেল আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রিহান, তোমাকে না বলছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে। আর কোন আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা মা। নীলা এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিছে, সেখানেই থাকে। অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকদের কাছ থেকে এড়িয়ে চলাই শ্রেয়। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিচ্ছেন কেন? আসলে ম্যাডাম, ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাইবেনি, সুন্দরী কলিগের সাথে নষ্টি পুষ্টি করতে তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় রিহান এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথাই বলেছিলাম। নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বাধা করেছি অপরিচিত ফালতু লোকেদের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল। মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ, পাকনা হয়ে গেছো না? এই যে মিস্টার আবির, আপনি আর আমার ছেলের সাথে মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? নীলা, খুব বলতে ইচ্ছে করতেছে। নীলা, কি দেখাছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যালাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশ নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমন নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব নীলা, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে আনিকাকে বললাম, আমার সাথে ঘুরতে যাবেন? আনিকা রাজি হয়ে গেল। আমি আর আনিকা একটি পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আবির। কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আর হ্যাঁ, আমি আনিকা যে অফিসে কাজ করি, ওই অফিসের বস নীলা। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, আবিরের সাথে তোমার কি এত সম্পর্ক? তোমাদের আচরণ দেখে মনে হয় স্বামী স্ত্রী। আরো অনেক কথা বলছে। আচ্ছা, তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা, আমাকে বলতেই হবে। আবির, বলো। নীলা আমার স্ত্রী কথাটা বলতেই অনেকটা অবাক হয় আনিকা। ভ্রু কুচকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম আনিকাকে। আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা কাঁদতেছে। তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল আবির, কান্না কান্না কণ্ঠে জবাব দিল। আনিকা বলল, আমি নীলাকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর আনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবে, এতটুকুই। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হয়ে জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। সুমায় আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় সুমায় বলল, আপনাকে একটা কথা বলি। এই প্রথম সুমায় আমাকে অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসাবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি সুমাইয়া? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারাদিন রাত আপনার কথা ভেবেছি, কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের মানুষ, আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করতেছে। সত্যিকারের ভালোবাসা বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবো, সত্যি সেই ভাগ্যবান। আমি এখন কি বলবো, বাসায় খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো?
মাথা নাড়ি হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করেনি, কিন্তু সে তো জানে না নীলা এখনো আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো এক কথা বলতো না। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু সুমাইয়া আজ আর আমার ঘুম ভাঙাতে আসেনি। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা সুমাইয়া নিজের হাতে দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এসব এত ভাবছি কেন? আমার সে তো কেউই নয়। তাহলে অজানা মায়া জালে বারবার আটকে পড়ছি কেন? চোখের সামনে একবারের জন্যই সুমাইকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় সুমাইয়া আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স, আমার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি আনিকা আর নীলা বসে বসে কাজ করতেছে। হাই জানো, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। নীলার দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে? নীলা বিড়বিড় করে বলল। আচ্ছা জানো, আমি এখন যাই। একটা ফ্লাইং কিস দিয়ে ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখে মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে, তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় নীলা আসলো ছেলের খুঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে বাবু? আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? অবশ্যই, আপনার মতো চরিত্রহীনকে আমার সম্পর্কে না বলাই ভালো। একথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো নীলা, না হয় আমার চেয়েও কেউই খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতা না। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতো আমাকে ডিভোর্স দিয়েছ। একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেনি কোনটা ঠিক কোনটা বেঠিক। অবশ্যই তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরো লাগবে। আমাকে বললেই তো হতো, এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্বেচ্ছায় মুক্ত করে দিতাম তোমাকে। একথা বলার সাথে সাথে নীলা আবিরের কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বলবে না, বললো খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুইটা মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে খুব, ছাড়ো, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি, আগে বলো আমার কথাটা কি সত্যি নাকি মিথ্যা? নীলা চুপ করে আছে। তাহলে আমি ধরে নিব সব সত্যি? তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তান কার? চুপ, কি হলো বলো না কেন? তারপরও নীলা চুপ। আরে বলছো না কেন? তারপরেও চুপ, কি হলো বলো? জোরে একটা ধমক দিয়ে বললাম। নীলা শুধুই কেঁদে চলেছে। আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছু মেরে তার ছেলেকে নিয়ে যাব। তো পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন। ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ।